আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয় নিয়মকানুন একেবারে সহজে আলোচনা করে বোঝাতে চাই। বেসিক বিষয় নিয়মকানুন বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। সময় যাতে কম লাগে এই জন্য নিয়মগুলো আমি আগেই লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো, তবে অনেক কিছু বোঝার আছে। অধ্যায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এখন শেয়ার কি, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব কি, এগুলো আগে বুঝতে হবে। আমি এখানে লিখে রেখেছি কমন স্টক মানে সাধারণ শেয়ার, প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার, ডিভিডেন্ডের বাংলা অর্থ লভ্যাংশ, ট্রেজারি স্টক ট্রেজারি শেয়ার, স্টক হোল্ডার্স ইকুইটি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এগুলোর বাংলা অর্থ এবং ব্যাখ্যাটা যদি আমরা জেনে নেই, পুরো অধ্যায়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে আছে ফেস ভ্যালু, পার ভ্যালু, স্টেটেড ভ্যালু। আমি এমনভাবে তথ্যগুলো এখানে লিখে রেখেছি, যত দুর্বল শিক্ষার্থী হও না কেন, যদি এই সম্পূর্ণ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারো, এ অধ্যায়ের যে কোনো ম্যাথের সমাধান তুমি পারবে। বিশেষ করে যদি আমার ক্লাসগুলো ধারাবাহিক দেখে নিতে পারো, তবে 1 সেকেন্ডও টানা যাবে না। এখন বোঝানোর জন্য একটু সময় লাগবে, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি লিখে রেখেছি শেয়ার। শেয়ার দুই ধরনের, কমন স্টক সাধারণ শেয়ার, প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার। এই দুইটা নিয়েও আলোচনা করব। তবে প্রথমে বোঝাতে হবে শেয়ারকে। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। কোনো একটা কোম্পানি ব্যবসা করবে, ব্যবসার জন্য ধরে নিলাম আমি 1 লক্ষ টাকা মূলধন প্রয়োজন। এই টাকা কোম্পানির সংগ্রহ করবে শেয়ার ইস্যু করে। ইস্যু মানে সরবরাহ, সহজে বোঝানোর জন্য ধরে নাও বিক্রি করে, শেয়ার বিক্রি করে। একটা শেয়ারের মূল্য 1000 টাকা। 100টা শেয়ার যদি কোম্পানি ইস্যু করে বা বিক্রি করে, তখন 1 লক্ষ টাকা চলে আসবে। এই 1 লক্ষ টাকা হচ্ছে কোম্পানির মূলধন। আর 1000 টাকা দামের 100টা শেয়ার কোম্পানি ইস্যু করলো বা বিক্রি করলো। তো শেয়ার, এটা হচ্ছে শেয়ার। শেয়ার দুই ধরনের, একটা কমন স্টক, একটা প্রিফার স্টক। তো এই দুইটা নিয়ে একটু পরে আলোচনা করতে হবে। এখন কোম্পানি যাদের কাছে শেয়ার ইস্যু করেছে কিংবা যারা কোম্পানির শেয়ার ক্রয় করেছে, তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার বা স্টক হোল্ডার। ধরে নিলাম কোম্পানির 5টা শেয়ার আমি নিজে ক্রয় করেছি, তাহলে আমি একজন শেয়ার হোল্ডার। প্রশ্ন হচ্ছে আমি কোম্পানির শেয়ার ক্রয় করব কেন? এটার উত্তর হচ্ছে, আমি যে কোম্পানির শেয়ার ক্রয় করেছি, আমার টাকা নিয়ে কোম্পানি মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করবে। এখন এই ব্যবসা করে কোম্পানির শেয়ার প্রতি আয় করেছে ধরে নিলাম 10 টাকা। এটাকে বলা হয় আর্নিং পার শেয়ার কিংবা শেয়ার প্রতি আয়। কোম্পানির শেয়ার প্রতি আয় করেছে 10 টাকা। 10 টাকার মধ্য থেকে যেহেতু আমার কাছে কোম্পানির শেয়ার বিক্রি করেছে, ওই হিসাবে আমাকে দিল 4 টাকা, নিজেদের কাছে রেখে দিল 6 টাকা। আমাকে যে 4 টাকা দিল শেয়ার হোল্ডারদের, এটাই হচ্ছে ডিভিডেন্ড কিংবা লভ্যাংশ। নিজেদের কাছে যে 6 টাকা রেখে দিছে, এটা হচ্ছে রিটেনশন। বিষয়টা কি বুঝতে পারছো? কোম্পানি শেয়ার হোল্ডারদের, যাদের কাছে শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করে মূলধন গঠন করে ব্যবসা করে, তাদেরকে তো বলা হয় শেয়ার হোল্ডার। তো কোম্পানি শেয়ার প্রতি যত টাকা আয় করে, আয়ের একটা অংশ শেয়ার হোল্ডারদের দেয়, স্টক হোল্ডার্সকে দিয়ে থাকে। এটাই হচ্ছে ডিভিডেন্ড কিংবা লভ্যাংশ। এখন আসো কমন স্টক আর প্রিফার স্টক। কমন স্টকের বৈশিষ্ট্য হচ্ছে যে কোম্পানি যে পরিমাণ আয় করবে, সেই অনুপাতে কিন্তু শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড কিংবা লভ্যাংশ পাবে। তবে প্রিফার স্টক বা অগ্রাধিকার শেয়ারের বেলায় এটা ভিন্ন। কোম্পানির আয় হোক কিংবা লস হোক, যাই হোক, তারা নির্দিষ্ট একটা ডিভিডেন্ড পাবে। 10%, 12%, নির্দিষ্ট একটা ডিভিডেন্ড তারা পাবেই। অর্থাৎ এটা নির্দিষ্ট। এটা যদি লাভ হয় তাহলে আয় হবে, লস হলে আয় নাই। তো যত বেশি লাভ তত বেশি টাকা এই কমন স্টক হোল্ডাররা পেয়ে থাকে। তো ডিভিডেন্ড বুঝলাম, কমন স্টক প্রিফার স্টক এটাও বুঝলাম। শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার সিকিউরিটি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ, শেয়ার হোল্ডাররা কী পরিমাণ টাকা পাবে, বিভিন্ন হিসাব রাখা হয় তাদের, এটা স্টক হোল্ডার সিকিউরিটি। তো বাকি হলো ট্রেজারি স্টক। এখন কোনো কোম্পানি মনে করো 100টা শেয়ার ইস্যু করেছে বা বিক্রি করেছে,
তাদের নিজেদের শেয়ার যদি আবার নিজেরা ক্রয় করে নেয়, 100টা শেয়ার বিক্রি করার পরে 10টা শেয়ার যদি কোনো কোম্পানি নিজেই আবার ক্রয় করে নেয়, বিক্রি করার পর নিজে আবার ক্রয় করে নেয়, যতটা ক্রয় করলো সেটাই হচ্ছে ট্রেজারি স্টক। কোম্পানি যে পরিমাণ শেয়ার ইস্যু করেছে, নিজেদের শেয়ার যদি নিজেরা আবার ক্রয় করে নেয়, যে পরিমাণ ক্রয় করলো সেটাই হচ্ছে ট্রেজারি স্টক। এখন শেয়ারের একটা মূল্য আছে, তো মূল্যটা ফেস ভ্যালু বা পার ভ্যালু নামে অভিহিত করা হতে পারে, স্টেটেড ভ্যালু নামে অভিহিত করা হতে পারে। ফেস ভ্যালু বা পার ভ্যালু যদি থাকে তখন আমরা ধরে নিতে পারি যেটা আইন বা কোম্পানি গঠনতন্ত্র কিংবা দেশের রাষ্ট্র বা সরকার কর্তৃক এই মূল্যটা ঘোষিত হয়েছে, সরকার কর্তৃক এটা নির্ধারিত হয়েছে বা আইন কর্তৃক, তখন এটাকে ফেস ভ্যালু বা পার ভ্যালু বলা হয়। ফেস ভ্যালু বা পার ভ্যালু এটার বাংলা অর্থ হচ্ছে অভিহিত মূল্য। এখানে আছে স্টেটেড ভ্যালু বা কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির ব্যবস্থাপনায়, এটাকে বলা হয় ঘোষিত মূল্য, কোম্পানি নিজেই যে ঘোষণা দিয়ে দেয়। কোম্পানি গঠনতন্ত্র এটা তো সরকার করবে, রাষ্ট্র করবে। আইন কিংবা কোম্পানি গঠনতন্ত্র ওই অনুযায়ী যদি দাম নির্ধারিত হয় তখন এটা ফেস ভ্যালু অথবা পার ভ্যালু, অভিহিত মূল্য এটাকে বলা হয়। আর স্টেটেড ভ্যালু ঘোষিত মূল্য, যেটা কোম্পানি নিজেই নির্ধারণ করে থাকে। তো এই বিষয়টা সহজ হয়ে গেল। এবার অনেক জার্নাল আছে, এই অধ্যায়ে মূলত জার্নাল এবং এই স্টক হোল্ডারদের মালিকানা সত্ত্বের একটা ব্যালেন্স শিট ওইটা নির্ধারণ করতে হয়। তো কঠিন ভাবার কোনো কারণ নাই, আমি যে এখন আলোচনা করবো এখনই যে সব কিছু বুঝতে হবে এমন কোনো কথা নয়। আগে 2-3টা ক্লাস শেষ করো, আমি এগুলো প্রয়োগ করে তোমাদের বুঝাই, তারপরে বুঝবে। এখন শেয়ার ইস্যু নিয়ে, শেয়ার বিক্রি নিয়ে যে জার্নাল অভিহিত মূল্যে ইস্যু করা হলে, মনে করো কোম্পানির গঠনতন্ত্র কিংবা আইন অনুযায়ী একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। যদি এই 10 টাকায় তুমি ইস্যু করো বা বিক্রি করো, জার্নাল হবে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট। এটা বুঝতে পারছো? আইন অনুযায়ী শেয়ারের মূল্য 10 টাকা, তো তুমি যদি 10 টাকায় বিক্রি করো ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট। অনেক সময় শেয়ারের নগদ ছাড়াও বিভিন্ন সম্পদের বিনিময়ে শেয়ারটা বিক্রি করা হয়। যদি জমির বিনিময়ে বিক্রি করা হয় তখন তো ল্যান্ড ডেবিট হবে। ব্যবসায়ের মধ্যে ক্যাশ আসলে ক্যাশ ডেবিট হয়, কোনো সম্পদ আসলে সম্পদ ডেবিট হয়। যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাস দেখেছেন তারা ভালো করে জানেন। এখন কোম্পানির ঘোষিত মূল্য আইন অনুযায়ী বা সরকার অনুযায়ী শেয়ারের মূল্য 10 টাকা। যদি তুমি 12 টাকায় বিক্রি করো তখন এটা হচ্ছে অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি। 12 টাকায় যদি বিক্রি করো তখন জার্নাল হবে এরকম: ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। কিছু বিষয় এমন তাকে মুখস্থ করার মতো, মনে রাখার মতো, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এখন যদি তুমি শেয়ারটা 8 টাকায় বিক্রি করো তখন এটা অভিহিত মূল্যের চেয়ে কম, আর 12 টাকা হচ্ছে অভিহিত মূল্যের চেয়ে বেশি। যদি কম টাকায় বিক্রি করো, অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে ইস্যু করা হলে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট কমন স্টক হয়ে যায় ক্রেডিট। তোমাদের মনে রাখার জন্য আরেকটা বিষয় বলি, এই যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু যেটা, এটা হচ্ছে অভিহিত মূল্যের চেয়ে যে টাকাটা বেশি, এখানে 2 টাকা বেশি, আয়ের টাকা হতে পারে কিংবা ব্যয়ের টাকা হতে পারে। যদি এটা আয়ের টাকা হয়, আয় মানে ক্রেডিট, যে কোনো আয় মানে কি ক্রেডিট, তুমি অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে তাহলে তো অতিরিক্ত যে 2 টাকা এটা আয়ের টাকা, তাহলে এটা ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। যদি 8 টাকায় বিক্রি করো অভিহিত মূল্যের চেয়ে 2 টাকা কম, এটা হলো ব্যয়ের টাকা, তো ব্যয় মানে ডেবিট, এই জন্য পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু করা হয়েছে ডেবিট, অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করে। বোঝাতে পারছি? তো এটা হচ্ছে শেয়ার ইস্যুয়ের জাবেদা। এখন টিজারি স্টক, টিজারি স্টক কি? আমার নিজের শেয়ার যদি আমি নিজেই ক্রয় করে নিই, ধরে নিলাম কোম্পানিটা আমার নিজের শেয়ার ইস্যু করার পরে যদি আমি নিজেই ক্রয় করে নিই, এটা হচ্ছে টিজারি স্টক। তো যদি নিজের শেয়ার অভিহিত যে মূল্য আছে এই মূল্যে যদি আমি ক্রয় করি তখন জার্নাল হচ্ছে পারচেজ অফ টিজারি স্টক। টিজারি স্টক হয় ডেবিট, ক্যাশ হয় ক্রেডিট। যে মূল্যে বিক্রি করি ওই মূল্যে যদি আমি নিজেই ক্রয় করি তখন এই জার্নাল। সেল অফ টিজারি স্টক এবভ কস্ট। মনে করো আমি 10 টাকায় প্রথমে বিক্রি করেছিলাম আমার শেয়ারটা, তো বিক্রি করার পর যেহেতু নিজেই ক্রয় করতেছি, এখন 12 টাকায় ক্রয় করলাম, 2 টাকা বেশি লাগতেছে, এটা হচ্ছে এবভ কস্ট।
সেই ক্ষেত্রে জার্নাল হবে আহ, না, এটার আলোচনাটা এরকম হবে, আমি আবারও বলছি। আমি যত টাকায় নিজের শেয়ার নিজে ক্রয় করে নিব, যত টাকায়, তো ক্রয় করলে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। মনে করলাম আমি 10 টাকায় এটা ক্রয় করেছি, 10 টাকায় ক্রয় করার পরে যদি বেশি মূল্যে বিক্রি করি, সেল মানে বিক্রি, সেল অফ ট্রেজারি স্টক অ্যাবভ কস্ট, যদি 10 টাকার চেয়ে বেশি মূল্যে বিক্রি করি, তখন জার্নাল হবে ক্যাশ ডেবিট, কারণ বিক্রি করলে নগদ তো আসবে। ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক হবে ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক হবে ক্রেডিট। আর পেইড ইন ক্যাপিটাল, এটা ক্রেডিট যেটা হয়েছে, এটা মূলত বাড়তি 2 টাকার, যেটা ওই 2 টাকার আয়টা কিন্তু এখানে এসেছে। তো আমি নিজে 10 টাকায় শেয়ার, নিজের শেয়ার নিজে ক্রয় করে এখন ধরো 8 টাকায় আবার বিক্রি করে দিতেছি, তাহলে তো এটা সেল অফ ট্রেজারি স্টক বিলো কস্ট, এই 10 টাকার চেয়ে কম মূল্যে আমি এটা বিক্রি করে দিতেছি। তো বিক্রি করলে তাও নগদ পাবো, এই জন্য ক্যাশ ডেবিট। আর এখন যেহেতু আমার 2 টাকা ব্যয় হইতেছে, তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এটা হবে ডেবিট। ব্যয় মানে ডেবিট, আয় মানে ক্রেডিট, আর ট্রেজারি স্টক এখানে হয়ে যাবে ক্রেডিট। এটা মনে থাকবে না, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এবারে রেকর্ডিং ক্যাশ ডিভিডেন্ড, নগদ লভ্যাংশ, এইটা রেকর্ড করার নিয়ম। ক্যাশ ডিভিডেন্ড অন ডিক্লারেশন ডেট, যেই তারিখে কোম্পানি নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করবে, সেই তারিখে যে জার্নালটা দিতে হয়। রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। ক্যাশ ডিভিডেন্ড অন পেমেন্ট ডেট, যেই তারিখে কোম্পানি এই নগদ লভ্যাংশ পরিশোধ করে দেয়, শেয়ার হোল্ডারদের মধ্যে পরিশোধ করে দেয়, তখন ডিভিডেন্ড পেবল হয় ডেবিট, ক্যাশ করা হয় ক্রেডিট। কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার ইস্যু করে কিংবা বিক্রি করে টাকা সংগ্রহ করে মূলধন গঠন করে ব্যবসা করে। তো শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা নেওয়ার কারণেই কিন্তু তাদেরকে একটা ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়ে থাকে। এই ডিভিডেন্ড আবার 2 ধরনের দিতে পারে, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, আর একটা হচ্ছে শেয়ার ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড। মানে লভ্যাংশ হিসাবে নগদ টাকাও দিতে পারে, বাড়তি শেয়ারও দিতে পারে লভ্যাংশ হিসাবে। তো নগদের জন্য এই জার্নাল, নগদ ডিভিডেন্ডের জন্য। তো স্টক ডিভিডেন্ডের জন্য আলাদা কিছু জার্নাল আছে। কি সেটা? ডেক্লারেশন অফ স্টক ডিভিডেন্ড, যেই তারিখে কোম্পানি এই স্টক ডিভিডেন্ডের ঘোষণা দিবে, তখন জার্নাল হয়ে রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, পেইড ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এই জার্নাল দিতে হবে সব সময়। ব্যাখ্যাটা আমি ধারাবাহিক ক্লাসের মধ্যেই আলোচনা করে বোঝাবো। তো এটা তো দিল ঘোষণা। তো যেই তারিখে পেইড অথবা ইস্যুড স্টক ডিভিডেন্ড, কোম্পানি যখন এই স্টক ডিভিডেন্ডটা ইস্যুড করে দেয় বা পেইড করে দেয়, তখন এই কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট হয়, কমন স্টক হয় ক্রেডিট। এই জার্নালটা দিতে হবে। যেই তারিখে ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়ার তারিখে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এটা কিন্তু শেয়ার হোল্ডাররা পাবে, এই জন্য এটা ক্রেডিট করা হয়েছে দায় হওয়ার কারণে। পরিশোধ করে দেওয়া হয়েছে, দায় পরিশোধ হয়ে গেছে, তো এখন এটা ডেবিট হয়ে যাবে। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট, কমন স্টক ক্রেডিট। ফাইনালি, টু রেকর্ড ক্লোজ নেট ইনকাম, নেট ইনকাম ক্লোজ করার জন্য সবসময় এই জার্নালটাই দিতে হয়। ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট। কোম্পানি যাদের কাছে শেয়ার ইস্যু করলো, তো তারা কি পরিমাণ টাকা পাবে, তাদের একটা হিসাব রাখতে হয়। এটাকে বলা হয় স্টক হোল্ডার সিকিউরিটি। এই হিসাবটা রাখার নিয়ম হচ্ছে, শুরুতেই আনতে হয় ক্যাপিটাল স্টক। তো কমন স্টক অথরাইজড অ্যান্ড ইস্যুড, অনুমোদিত সাধারণ শেয়ার যতটা শেয়ার যেই পরিমাণ ইস্যু করা হয়েছে, সেই টাকাটা এখানে। প্রিফার স্টক অথরাইজড অ্যান্ড ইস্যুড, অগ্রাধিকার শেয়ার অনুমোদিত আর যেই পরিমাণ ইস্যু করা হয়েছে, টাকাটা এখানে। টোটাল ক্যাপিটাল স্টক যোগ করে নেওয়া হবে। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল বলে যত জায়গায় পেইড ইন ক্যাপিটাল কিংবা এক্সেস আছে, সবগুলো এখানে আনতে হবে। যেমন এক্সেস ওভার কমন স্টক, এক্সেস ওভার প্রিফার স্টক, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। পেইড ইন ক্যাপিটাল কিংবা এক্সেস যত জায়গায় আছে, সব এখানে আনতে হবে, যোগ করে নেবেন। তো আগেরটার সাথে যোগ করলে টোটাল পেইড ইন ক্যাপিটাল এখানে আমরা পেয়ে যাব। এখানে রিটেন আর্নিং আনতে হয়। রিটেন আর্নিং আনার সময় নেট ইনকাম থাকলে সেটা যোগ হবে, ডিভিডেন্ড পেইড থাকলে সেটা বিগ হবে। এটা আমি ক্লাসের মধ্যে আলোচনা করে বোঝাবো। তো এটা যোগ করলে উপরের টাকার সাথে টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং এই জায়গায় পাওয়া যাবে। তারপর নিয়ম হচ্ছে, যেই পরিমাণ ইস্যু করা হয়েছে শেয়ার, ট্রেজারি স্টক, আমি যেই পরিমাণ শেয়ার ইস্যু করেছি, কোম্পানির মালিক আমি নিজেকে ধরে নিলাম, যে পরিমাণ শেয়ার আমি ইস্যু করেছি,
ইস্যু করার পরে আমি যে শেয়ার নিজেই আবার ক্রয় করে নিছি, এটা তো টিজারি স্টক। আমি ইস্যু করেছি 100 শেয়ার, 10টা শেয়ার আমি নিজেই ক্রয় করে নিছি। তখন যেহেতু ক্রয় করে নিছি নিজে, ইস্যুকৃত অবস্থায় তো আর 100 শেয়ার থাকে না, 90 শেয়ার থাকে। তো ইস্যু করে যেটা নিজে ক্রয় করেছি টিজারি স্টক, এটা যেহেতু ক্রয় করে নিছি, তো এটা তো বিক করতেই হবে। এই জন্য এখানে বিক করা হয়েছে, এটা বিক করা হবে। বিক করলেই আমরা টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি এখানে পেয়ে যাব। এই হচ্ছে বেসিক আলোচনা। এখন ধারাবাহিক ক্লাসের মধ্যে ম্যাথের সমাধান বোঝানো হবে। তো এই ক্লাসের মধ্যে একটা ম্যাথের সমাধান তোমাদেরকে বোঝাতে চাই। প্রবলেম 1, দি রহমান কর্পোরেশন ইজ অথরাইজড টু ইস্যু 10 লক্ষ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। তো রহমান কর্পোরেশনের অনুমোদিত ইস্যু করার জন্য শেয়ার আছে এখানে 10 লক্ষ শেয়ার, 5 টাকা পার ভ্যালু। পার ভ্যালু মানে অভিহিত মূল্য, যেটা যেটা সরকার কর্তৃক ঘোষিত, আইন কর্তৃক 5 টাকা করে এক একটার মূল্য। ইন ইট ফার্স্ট ইয়ার দি কোম্পানি হ্যাজ দি ফলোয়িং স্টক ট্রানজ্যাকশন। প্রথম বছর এই কোম্পানির নিচের লেনদেনগুলো হয়েছে। তো লেনদেন আমি এক এক করে পড়ব। করণীয় কি দেখি। জার্নালাইজ দি ট্রানজ্যাকশন, এই লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। বি নম্বরে প্রিপেয়ার দি স্টক হোল্ডার সিকিউরিটি সেকশন এজুমিং দি কোম্পানি হ্যাড রিটার্ন আর্নিং অফ টাকা 2 লক্ষ ডিসেম্বর 31। স্টক শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ তৈরি করো। আর রিটার্ন আর্নিংয়ের পরিমাণ এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকা। নির্দিষ্ট নিয়ম মেনে প্রথমে আমি জার্নাল করব, তারপরে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয় করব। আর এটার ব্যাখ্যা আমি তোমাদের সমাধানই বুঝিয়ে দিচ্ছি। সাধারণ জাবেদা দাখিলার মতো এখানে একটা টেবিল অঙ্কন করে নেওয়া হলো। আমরা প্রশ্নটা আবারও পড়ছি। রহমান কর্পোরেশন ইজ অথরাইজড টু ইস্যু 10 লক্ষ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। রহমান কর্পোরেশনের অনুমোদিত 10 লক্ষ শেয়ার আছে ইস্যু করার জন্য, আর এক একটার অভিহিত মূল্য 5 টাকা করে। ইন ইটস ফার্স্ট ইয়ার, প্রথম বছরে দি কোম্পানি হ্যাজ দি ফলোয়িং স্টক ট্রানজ্যাকশন। প্রথম বছরে লেনদেনের নিচে কোম্পানির নিচের লেনদেন হয়েছে। তো এখানে জানুয়ারি 10 তারিখে ইস্যুড 4 লক্ষ শেয়ার অফ স্টক এর টাকা 8 পার শেয়ার। যে 10 তারিখে ইস্যু করা হয়েছে 4 লক্ষ শেয়ার, এর টাকা 8 পার শেয়ার, প্রতি শেয়ার 8 টাকা করে। আমরা দেখতে পাচ্ছি এখানে পার ভ্যালু কিংবা অভিহিত মূল্য আছে 5 টাকা করে। যেহেতু 8 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে যদি শেয়ার ইস্যু করা হয়, এই যে অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে শেয়ার ইস্যু করা হলে যে জার্নালটা এখানে দিতে হয়, ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এটা কি বুঝতে পারছো? অভিহিত মূল্য বর্তমান অঙ্কের মধ্যে আছে 5 টাকা, আর এটা ইস্যু করা হয়েছে 8 টাকা। তাহলে অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট, এটা আমরা আগে লিখে নিব। তো এটার তারিখ হচ্ছে জানুয়ারি 10 তারিখে। জাবেদা দাখিলা এখানে লিখে নেওয়া হয়েছে, ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এখন টাকার পরিমাণ হবে, ইস্যু করা হয়েছে 4 লক্ষ শেয়ার, এক একটার মূল্য 8 টাকা। তো নগদ আসবে 4 লক্ষ গুণ 8 টাকা করে। আর যে কমন স্টক ইস্যু করা হয়েছে বা বিক্রি করা হয়েছে, এক একটার মূল্য কিন্তু 5 টাকা। তো লিখার নিয়মটা একবার বুঝে নিলে পরবর্তী ম্যাথের মধ্যে তোমরা নিজেরাই পারবে। ক্যাশ কী পরিমাণ আসবে, ইস্যু করা হয়েছে 4 লক্ষ শেয়ার, এক একটার মূল্য হচ্ছে 8 টাকা। তো 4 লক্ষকে 8 দ্বারা গুণ করা হলে এখানে হবে 32 লক্ষ। কমন স্টক যেটা ইস্যু করা হয়েছে টোটাল 4 লক্ষ, কিন্তু এক একটা কমন স্টকের মূল্য 5 টাকা অভিহিত মূল্য। তো এখানে হবে 20 লক্ষ। এখন তুমি 32 লক্ষ থেকে 20 লক্ষ বিয়োগ করলে যে এক্সেস কিংবা আয়ের অতিরিক্ত টাকা যেটা,
এটা তুমি পেয়ে যাবে। 32 থেকে 20 লক্ষ বিক্রি করলে এখানে হবে 12 লক্ষ টাকা। 12 লক্ষ তুমি এখানে বসিয়ে দাও। এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এগুলোর কিছু ব্যাখ্যা আছে, যেমন এখানে টু রেকর্ড বলে ইস্যুয়েন্স অফ 4 লক্ষ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু স্টক। এগুলো তোমরা বইয়ের মধ্যে দেখে নিও ব্যাখ্যাটা। আমরা যে রিলেটেড লেনদেন লিখেছি ওইটাই শুধু লিখতে হবে, ব্যাখ্যাটা আমি আর লিখলাম না, সময় বেশি লেগে যাবে, তো ব্যাখ্যা লিখতে হবে। জুলাই 1 তারিখে ইস্যুড 1 লক্ষ শেয়ার অফ স্টক ফর ল্যান্ড। জমির বিনিময়ে 1 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে। দি ল্যান্ড হ্যাড অ্যান আস্কিং প্রাইস অফ টাকা 9 লক্ষ। এই জমির জিজ্ঞাসা মূল্য 9 লক্ষ ছিল। দি স্টক ইজ কারেন্টলি সেলিং অন এ ন্যাশনাল এক্সচেঞ্জ অফ টাকা 8.25 পার শেয়ার। এই শেয়ার বর্তমানে বিক্রি করা হয়েছে, বর্তমানে ন্যাশনাল এক্সচেঞ্জ অনুযায়ী 8 টাকা 25 পয়সা করে। জিজ্ঞাসা মূল্য যাই হোক না কেন, এটা দেখার প্রয়োজন নাই। আর বর্তমান সেলিং প্রাইস অনুযায়ী 8 টাকা 25 পয়সা, এটাই আমরা ধরে নিব। তার মানে জমির বিনিময়ে বিক্রি করা হয়েছে ঠিক 8 টাকা 25 পয়সা করে। অভিহিত মূল্য আছে 5 টাকা, বিক্রি করা হয়েছে 8 টাকা 25। তখন এখানে 3 টাকা 25 পয়সা বেশি, তার মানে অভিহিত মূল্যের চেয়ে বেশি। তো জানাল কি হতে পারে, যেহেতু জমির বিনিময়ে বিক্রি করা হয়েছে তখন আর ক্যাশ হবে না। আগে নগদের বিনিময়ে বিক্রি করা হয়েছে, নগদ পেয়েছে, তাই ক্যাশ ডেবিট করা হয়েছে। এখন জমির বিনিময়ে, তাহলে ল্যান্ড হবে ডেবিট, ল্যান্ড ডেবিট হবে, পরবর্তী দুইটা আবার ঠিক থাকবে। তো এটা আমি লিখে নিচ্ছি। জাবেদা লিখা হলো ল্যান্ড ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ আমরা কিভাবে লিখব? 1 লক্ষ শেয়ার, এক একটার মূল্য 8 টাকা 25 পয়সা, তো এটা জমির মূল্য অনুযায়ী আমরা জমির মূল্যের মধ্যে লিখব। আবার 1 লক্ষ শেয়ার কমন স্টক যাবে কিন্তু 5 টাকা করে, বাকিটা এক্সেস। শেয়ার সংখ্যা আছে 1 লক্ষ, তো জমির মূল্য ধরা হয়েছে শেয়ার প্রতি 8 টাকা 25 পয়সা করে। যদিও জমির বিনিময়ে বিক্রি, কিন্তু শেয়ার প্রতি ধরা হয়েছে 8 টাকা 25 পয়সা করে। তো এখানে টাকার পরিমাণ হবে 8,25,000 টাকা। কমন স্টক 1 লক্ষ অবশ্যই বিক্রি করা হয়েছে, তবে এটার অভিহিত মূল্য 5 টাকা। অভিহিত মূল্য দেখো, আগেই কিন্তু অভিহিত মূল্য ছিল, বর্তমানে অভিহিত মূল্য এখানে হবে 5 লক্ষ। তো এখানে এক্সেস কি পরিমাণ আছে, 8,25,000 থেকে 5 লক্ষ বিক্রি করলে 3,25,000 টাকা। এটা এখানে ক্লোজড করা হলো। সেপ্টেম্বর 1 তারিখে পারচেজ 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দি টিজারি এর টাকা 9 পার শেয়ার। সেপ্টেম্বরের 1 তারিখে 10,000 শেয়ার ক্রয় করা হয়েছে। সাধারণ শেয়ার, এটা টিজারি মানে নিজের শেয়ার নিজে ক্রয় করে নিছি 9 টাকা করে। তো নিজের শেয়ার, টিজারি মানে নিজের শেয়ার নিজে ক্রয় করে নিছি। নিজের শেয়ার নিজে যদি ক্রয় করে নেওয়া হয়, এটার জার্নাল এই যে টিজারি স্টক, মানে যেই দামে তুমি ক্রয় করবে, যতই দামে বিক্রি করো না কেন এটা দেখার প্রয়োজন নাই, যেই দামে তুমি ক্রয় করবে, তো এটার জন্য টিজারি স্টক হয় ডেবিট, যে টাকা চলে গেছে ক্যাশ হয় ক্রেডিট। তো টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, এটার টাকার পরিমাণ হবে 10,000 শেয়ার 9 টাকা করে। তো আমি জার্নালটা আগে লিখে নিতেছি। এটা তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ। টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, তো এখানে হবে 10,000 শেয়ার 9 টাকা করে। 10,000 শেয়ার 9 টাকা করে হবে 90,000 টাকা। ক্যাশ ক্রেডিট 90,000 টাকা। এটা ক্লোজড। ডিসেম্বর 1 তারিখে সোল্ড 4,000 শেয়ার অফ দ্য টিজারি স্টক এর টাকা 10 পার শেয়ার। সোল্ড মানে বিক্রি করে দেওয়া হয়েছে 4,000 শেয়ার। টিজারি স্টক মানে যেই পরিমাণ টিজারি শেয়ার তোমার ছিল, ওইখান থেকে 4,000 শেয়ার তুমি বিক্রি করে দিয়েছো 10 টাকা করে। সেপ্টেম্বরের 1 তারিখে 10,000 শেয়ার, নিজের শেয়ার নিজেই ক্রয় করে নিয়েছিল 9 টাকা করে। এখন যেহেতু 10 টাকা করে বিক্রি করে দিয়েছো, তার মানে বেশি মূল্যে টিজারি শেয়ার বিক্রি করা হলে
জার্নালটা কি? সেল অফ ট্রেজারি স্টক অ্যাবভ কস্ট। 9 টাকায় তুমি ক্রয় করেছিলে, এই জার্নাল দিয়েছে, এখন 10 টাকায় বিক্রি করে দিয়েছো, তাহলে এটা অ্যাবভ কস্ট। অ্যাবভ কস্টে হলে জার্নাল হবে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, টোটাল পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, এই জার্নালটাই দিতে হয়। তো 4,000 শেয়ার 10 টাকা করে বিক্রি, আর এখানে হবে 4,000 ট্রেজারি শেয়ার, 9 টাকা করে মূল্য কিন্তু এক একটার, আর বাকি 1 টাকার যে এক্সেস সেটা কিন্তু এখানে। অতএব আমি এই 4,000 শেয়ার 10 টাকা করে নিজের শেয়ার ট্রেজারি স্টক যেটা, এটা বিক্রি করে দিয়েছি বেশি মূল্যে, এটা জার্নালটা এখানে লিখে নিতেছি। বর্তমানে বিক্রি করা হয়েছে 4,000 শেয়ার, একটার মূল্য 10 টাকা করে, টাকা হবে 40,000। তো যে ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে 4,000 শেয়ার, একটার মূল্য 9 টাকা করেছিল, কারণ 9 টাকায় আমি ক্রয় করেছিলাম, এটা ক্রেডিট, টাকা হবে 34,000। 40 থেকে 34,000 বিক্রি করলে বাকিটাই হবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের, এখানে 40 থেকে 34 বিক্রি করলে 4,000 হবে। তো এইভাবেই সমাধান করতে হবে। আমরা সহজ থেকে কঠিন ম্যাথের দিকে যাব। সবগুলো লেনদেনের জার্নালাইজ দি ট্রানজ্যাকশন সাধারণ জাবেদা দাখিলা এখানে করা হয়েছে, এটা ক্লোজড। এই ছিল জাবেদা দাখিলা। এখন শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের জন্য একটা টেবিল অঙ্কন করে নিব। স্টক হোল্ডার ইকুইটি, এটা তৈরি করার নিয়মটা হচ্ছে শুরুতেই আনতে হবে ক্যাপিটাল স্টক, অর্থাৎ কী পরিমাণ কমন স্টক অনুমোদিত আর কী পরিমাণ বর্তমানে ইস্যুকৃত অবস্থায় আছে সেটার টাকা। যদি অগ্রাধিকার শেয়ার হয়ে থাকে, কী পরিমাণ অনুমোদিত, কী পরিমাণ ইস্যুকৃত অবস্থায় আছে সেই টাকা যোগ করলে টোটাল ক্যাপিটাল স্টক পাওয়া যাবে। তো এটার জন্য একটা টেবিল আমি অঙ্কন করে নিয়েছি। স্টক হোল্ডার সিকিউরিটি, এটাকে তুমি ব্যালেন্স শিট পার্সিয়ালও লিখতে পারো। তো প্রথমে আনতে হবে ক্যাপিটাল স্টক, অর্থাৎ কী পরিমাণ শেয়ার অনুমোদিত আর কী পরিমাণ ইস্যুকৃত অবস্থায় আছে। আমরা যদি হিসাব করি, এখানে দেখতে পাবো যে অনুমোদিত শেয়ার আছে 10 লক্ষ, পার ভ্যালু 5 টাকা করে। এখন ইস্যু করা হয়েছে জানুয়ারি 10 তারিখে 4 লক্ষ, জুলাই 1 তারিখে 1 লক্ষ, টোটাল 5 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে। তো ইস্যু করা হয়েছে 5 লক্ষ, এখন বর্তমানে ইস্যুকৃত অবস্থায় আছে কি পরিমাণ শেয়ার? বর্তমানে ইস্যুকৃত অবস্থায় আছে যে 5 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, এটা ঠিক আছে। 5 লক্ষ ইস্যু করার পরে 10,000 শেয়ার নিজেই আবার ক্রয় করে নিয়েছিলেন, তাহলে বাকি রইল 4,90,000, তাই তো? আবার পুনরায় ওই যে 10,000 ক্রয় করে নিছো, 4,000 বিক্রি করে দিয়েছো, 4,90,000 আর 4,000, 4,94,000 বর্তমানে আউটস্ট্যান্ডিং আছে, ইস্যুকৃত অবস্থায় আছে। এখন আমি এটা কিভাবে লিখি দেখো, আগে লিখে নিতেছি তোমাদের সময় বাঁচানোর জন্য। কমন স্টক টাকা 5 পার ভ্যালু, 10 লক্ষ শেয়ার আছে অনুমোদিত, 5 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, এবং 4,94,000 শেয়ার আউটস্ট্যান্ডিং অবস্থায় আছে। কিন্তু এখানে যে টাকাটা নিতে হবে, 5 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, 5 টাকা, এই যে পার ভ্যালু যেটা, এই 5 টাকা দিয়ে গুণ করে ইস্যুকৃত শেয়ারকে তারপর টাকাটা নিতে হবে। বিস্তারিত ব্যাখ্যাটা এখানে লিখতে হবে। 10,000 শেয়ার অনুমোদিত, 5 টাকা অভিহিত মূল্য, 5 লক্ষ শেয়ার ইস্যুকৃত অবস্থায়, মানে ইস্যু করা হয়েছে 5 লক্ষ শেয়ার, ইস্যুকৃত অবস্থায় আছে বর্তমানে 4,94,000 শেয়ার। কিন্তু টাকা আমরা যেটা লিখব, যেই পরিমাণ ইস্যু, এটাকে অভিহিত মূল্য দ্বারা গুণ করে, তাহলে 5 লক্ষ গুণ 5 কত হবে? 25 লক্ষ টাকা সরাসরি এখানে নিয়ে আসবেন। তারপর এখানে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল বলে যাবতীয় এক্সেস এগুলো লিখে নিতে হবে। এটাকে তুমি টোটাল ক্যাপিটাল স্টক লিখে নিতে পারো। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল বলে এক্সেস ওভার কমন স্টক, মানে কমন স্টকের এক্সেস, প্রিফার স্টকের এক্সেস, ট্রেজারি স্টকের পেইড ইন ক্যাপিটাল, মানে এক্সেস পেইড ইন ক্যাপিটাল যত আছে সবগুলো আনতে হবে। এখন আমরা বর্তমান অঙ্কের মধ্যে দেখে নেই যে এক্সেস
পেইড ইন ক্যাপিটাল কোথায় আছে, এটা আমরা জাবেদা দাখিলায় পাবো। সাধারণ শেয়ারের এই যে একটা পেইড ইন ক্যাপিটাল অথবা এক্সেস আছে 12 লক্ষ, সাধারণ শেয়ার বা কমন স্টকের আরেকটা এক্সেস আছে 3,25,000, তাহলে টোটাল হচ্ছে 15,25,000। এটা হচ্ছে কমন স্টকের এক্সেস, আমরা এটা লিখে নিব। আরও একটা এক্সেস আছে টিজারি স্টকের, পেইড ইন ক্যাপিটাল ফ্রম টিজারি স্টকের 4,000। তো এখন পর্যন্ত আমরা কয়টা এক্সেস এখানে পেয়েছি? 3টা। আর এক্সেসগুলো আমরা জাবেদা দাখিলার মধ্যেই পাবো, বা আলাদা করে অঙ্কের মধ্যেও দেওয়া থাকতে পারে। তো এটা ভালো করে দেখো, বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে কমন স্টকের 15,25,000 ওই দুইটা যোগ করলে, আর টিজারি স্টকের আলাদা 4,000। তো এগুলো আমি লিখে নিতেছি এখন। কমন স্টক এক্সেস অফ পার ভ্যালু টোটাল ছিল 15,25,000, টিজারি স্টকের ছিল 4,000, দুইটা যোগ করে হবে 15,29,000। এখন আমরা এই 25 লক্ষ আর 15,29,000 যোগ করলে এখানে হবে 40,29,000 টাকা। আর যেটা আমরা পেয়েছি এটাকে বলা হয় টোটাল পেইড ইন ক্যাপিটাল। টোটাল পেইড ইন ক্যাপিটাল 40,29,000 টাকা আমরা এখানে পেয়েছি। এখন পরবর্তী নিয়ম হচ্ছে রিটেন আর্নিং যোগ করতে হবে। নেট ইনকাম থাকলে আমরা তার সাথে যোগ করব, তখন পেয়ে যাব টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং। এটা থেকে টিজারি স্টকের টাকা বিক করলে স্টক হোল্ডার সিকিউরিটি বের হয়ে যাবে। রিটেন আর্নিং নিয়ে এখানে তথ্য আছে। রিটেন আর্নিং অফ টাকা 2,00,000 ডিসেম্বর 31। তো রিটেন আর্নিং আমরা পেয়েছি। অঙ্কটার মধ্যে নেট ইনকাম নাই, থাকলে এখানে যোগ করে আনতাম এই রিটেন আর্নিংয়ের সাথে। রিটেন আর্নিংস 2,00,000 যোগ করলে হবে এখানে 42,29,000। টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং। এখন নিয়ম হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং আমরা পেয়েছি। টিজারি স্টক যেই পরিমাণ টাকা আছে এটা বিক করে দিলে টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি আমরা পেয়ে যাই। অঙ্কের মধ্যে টিজারি স্টকের টাকা কী পরিমাণ আছে চলো আমরা এটা বাই করি। 10,000 শেয়ার 9 টাকা করে নিজেই টিজারি শেয়ার ক্রয় করে নিয়েছিলাম। কোম্পানির মালিক আমি নিজেকে ধরে নিলাম। 10,000 শেয়ার 9 টাকা করে ক্রয় করে 10,000-এর মধ্য থেকে 4,000 শেয়ার আমি বিক্রি করে দিয়েছিলাম। এখন আমার কাছে কি পরিমাণ শেয়ার বাকি রয়েছে? 10,000 থেকে 4,000 বিক্রি করে দিয়েছি, 6,000 শেয়ার আমার কাছে বাকি রয়েছে। তো বর্তমান তথ্য অনুযায়ী, বর্তমান হিসাব অনুযায়ী এই 6,000 শেয়ারের মূল্য কত? 9 টাকা করে। তো 6,000-কে 9 দ্বারা গুণ করলে এখানে হবে 54,000। এই 54,000 টাকাই বর্তমানে টিজারি স্টক আমার কাছে বাকি আছে। আমি ক্রয় করে নিয়েছিলাম 10,000, কিন্তু 10,000-এর মধ্য থেকে 4,000 বিক্রি করে দিয়েছি, 6,000 রয়েছে। একটার মূল্য 9 টাকা, তো 6,000-এর মূল্য হবে 54,000 টাকা। তো টিজারি স্টক এটা বিক করে দাও। প্লাস টিজারি স্টক 54,000, 42,29,000 টাকা থেকে 54,000 বিক করলে 41,75,000 টাকা। এটা হচ্ছে টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। আশা করছি সকল শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এই ছিল ম্যাথের সমাধানটা। সকল শিক্ষার্থীরা নিজেরাই হাতে কলমে এটা লেখার চেষ্টা করো।